ছোটবেলার কথা, আমরা একসাথে বড় হয়েছি। ভুলিনি বলেই আজ আমার কষ্ট বেশি। মনে আছে মধুবালা, বাবা যখন মারা গেলেন আমি তোকে কথা দিয়েছিলাম সারা জীবন আগলে রাখবো। তোকে আমি নিজের মেয়ের মতো স্নেহ দিয়েছি, তোকে রানীর আসনে বসিয়েছি, আর তুই তুই আমার পিঠে ছুরি মারলি। আমি যা করেছি সব আমাদের বংশের ভালোর জন্যই করেছি। ওই লতা, ওই ভিখারিনী তোমার যোগ্য ছিল না, আর তার মেয়ে মহারানী, এখন আমরা কি করব? ওদের শর্ত কি মেনে নেব? না, রূপমঞ্জুরি হারতে শেখেনি। ওরা বাণিজ্যের পথ বন্ধ করতে। তাঁতিদের মনে যেন বিদ্যুৎ খেলে যায়। তাদের ঝিমিয়ে পড়া মনোবল আবার জেগে ওঠে। জয় যুবরানী চারুলতা, জয়। সারু, মা, মা আমার ফিরে আয়। আয় রে মা সারু, আয় আমার কাছে আয়। মীরা বাবার বালিশের নিচ থেকে। সূর্য তখন মধ্য গগনে। হেমরাজ্যের তাঁতিপাড়া, যা সাধারণত তাঁতের খটখট শব্দে মুখর থাকে, আর সেখানে এক অদ্ভুত থমথমে ভাব। কালু, যে কিনা রানী রূপমঞ্জুরির গুপ্তচর, সে গ্রামের বটতলায় বসে আছে। তাকে ঘিরে জটলা পাকিয়ে আছে বেশ কয়েকজন প্রবীণ এবং নবীন তাঁতি। কালুর অভিনয়ের দক্ষতা অসাধারণ। সে নিজের হাতে এক বিশেষ ধরনের মলম মাখছে আর মিথ্যে ব্যথায় মুখ বিকৃতি করছে। কি যে জ্বালা রে ভাই! এই রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার আগে গায়ে এমন ব্যথা পেলাম। কি যে জ্বালা করছে তার বলে বোঝাতে পারবো না। আসলে এই রাজ্যটা একটা অভিশপ্ত রাজ্য। রানী রূপমঞ্জরি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন এদের সাথে বাণিজ্যিক বন্ধন না করাই ভালো। বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। আমি ভিনদেশি ব্যাপারী, রত্নগর থেকে আসছিলাম। পথে এক তাঁতির কাছ থেকে এই হেমরাজের সুতোর একখানা গামছা কিনেছিলাম। সেই গামছা দিয়ে গা মোছার পর থেকে এই দশা গো, সারা শরীরে আগুনের মতো জ্বালা জ্বলছে। শুনেছি এই সুতো যারা বানাচ্ছে তাদের ঘরেও নাকি অলকি ঢুকেছে। অনেকদিন ধরে তারা শুধু খেটে যাচ্ছে, কিন্তু পারিশ্রমিক আর পাচ্ছে না। কথা সত্য, আমরা এখনো আমাদের পারিশ্রমিক সম্পূর্ণ পাইনি গো। যুবরানী চারুলতা বলেছেন তিনি সবটা আমাদের চুকিয়ে দেবেন। কিন্তু বাবু, আমরা তো জন্মান্তর ধরে এই সুতোর কাজ করছি। ইমরাজ্যের সুতো দিয়েও অনেকদিন যাবৎ কাপড় বলছি। কই, আমাদের তো কিছুই হলো না। যুবরানী ফিরে আসার পর তো কাজের কদর ও চাহিদা বেড়েছে। আরে বোকা, আগে যা ছিল তা ছিল, এখন দিন পাল্টাচ্ছে। তোমরা কি জানো নে, এই রত্নগরের রানী এই সুতো কেনার কথা বানচাল করেছেন? তিনি মহাজ্ঞানী মানুষ, তিনি নিশ্চয় কিছু আজ করেছেন। আর তাছাড়া যুবরানী চারুলতা তো এতদিন বলেছিলেন। তিনি ফিরে আসার পরে কেন এমন অপবাদ রটলো বলো তো? আসলে দোষ সুতোর নয় গো, দোষ হলো সময়ের। আমার তো মনে হয় তোমরা যদি এই অভিশপ্ত সুতোর কাজ ছেড়ে অন্য কাউকে এসব রেশম মাল বেচে দাও তবেই বাঁচবে গো। কাকে বেচবো? কিন্তু রাজভান্ডারের চুক্তি করা আছে যে। আরে রাজভান্ডার তো পরে দেখবে, আগে জান বাঁচাও। আমি শুনেছি রত্নগরের কিছু মহাজন গোপনে এই মাল কিনতে চাইছে, শুধু পুড়িয়ে ফেলার জন্য বা শোধন করার জন্য। তারা দ্বিগুণ দাম দিচ্ছে। একদিকে পাপও বিদয় হবে, অন্যদিকে পকেটে কাঁচা পয়সাও আসবে গো, ভেবে দেখো। তাঁতিদের মধ্যে গুঞ্জন শুরু হয়। রতন ও কয়েকজন যুবক তাঁতি একে অপরের দিকে তাকায়। তাদের চোখে লোভ আর ভয়ের মিশ্রণ। আর কালু আর চোখে তাদের প্রতিক্রিয়া দেখে মনে মনে হাসে। রাজপ্রাসাদের চারুলতার শয়নকক্ষ। চারু আয়নার সামনে দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছে তাঁতিপাড়ায় যাওয়ার জন্য। তার পরনে আজও রাজকীয় জাঁকজমকপূর্ণ পোশাক। রানী হেমলতা চারুর কক্ষে আসে। চারুর চোখে মুখে চিন্তার ছায়া দেখে লতা তার কাছে এগিয়ে যায়। চারু, মা আমার, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে। রাজপুত্র বলছিল তুই নাকি তাঁতিপাড়ায় যাচ্ছিস। হ্যাঁ মা, খবর ভালো নয়। আমি কানা ঘষে শুনতে পেলাম কেউ বা কার আমাদের তাঁতিদের ভয় দেখাচ্ছে। তারা রটাচ্ছে আমাদের সুতোয় অভিশাপ আছে। আমি যদি এখনই না যাই তবে প্রজাদের মনে বিশ্বাস ভেঙে যাবে। কিন্তু মা, আমার ভয় হচ্ছে, ওরা কি আমার কথা শুনবে? এতদিন তো আমি এই প্রাসাদে ছিলাম না, আর এই রাজ্য এতদিন আমার চালনায় চলতো না। আজ হঠাৎ কেউ
এই যুবরানীর কথা শুনবে নাকি? তুই নতুন হতে পারিস, কিন্তু তুই সত্যের পথে আছিস মা। আর একটা কথা মনে রাখিস চারু, তোর পালক বাবা যোগুবাবু তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ বণিক, পরে গায়ের মোড়ল হয়েছেন। তোর কাছ থেকেই তো জেনেছি আমি এসব। আচ্ছা চারু, তুই আমাকে একটা কথা বলেছিলিস, ব্যবসায়িক কথাবার্তা বলার কৌশল, ব্যবসায়িক অঙ্ক কষা, লাভ লসের হিসাব কষা। তুই তো তোর পালিত বাবা যোগুবাবুর কাছ থেকেই সব শিখেছিস। ছোটবেলায় তুই যখন তার সাথে হাটে যেতিস, দেখিসনি তিনি কিভাবে ক্রেতাদেরকে সাথে করে কথা বলতেন? মনে আছে মা, বাবা বলতো ব্যবসা শুধু জিনিস বেচা নয়, ব্যবসা হলো বিশ্বাস বেচা। বাবা যখন কথা বলতেন মানুষ মনোমুগ্ধভাবে তার কথা শুনতো, কিন্তু তিনি কখনো ঠকতেন না, তাই সবাই তাকে বিশ্বাস করত। ঠিক তাই, আজ তোকে তোর সেই বাবার শিক্ষা কাজে লাগাতে হবে। শোন চারু, তুই রাজরানী হয়ে আদেশ দিতে যাস না, তুই যোগু মোড়লের মেয়ে হয়ে তাদের বিশ্বাস অর্জন করতে যা। কোনো জাদু মন্ত্র তোকে বাঁচাতে পারবে না চারু, তোকে বাঁচাতে পারবে তোর সততা আর মুখের কথা। রত্নকরের রানীর আছে টাকা পয়সা, রত্ন আর ছলনা, তোর আছে তোর বাবার শেখানো ব্যবসায়িক বুদ্ধি আর প্রজাদের প্রতি ভালোবাসা। জামা, নিজের উপর ভরসা রাখ। তুমি ঠিকই বলেছ মা, আমি আমার বাবার সেই শিক্ষা আজ কাজে লাগাবো। আমি প্রমাণ করব হেমরাজ্যের সুতো অভিশপ্ত নয়, বরং আশীর্বাদ। আর যোগু মোড়লের মেয়ের ব্যবসায়িক বুদ্ধির কদর ওই রানী রূপমঞ্জরি এবার একটু বুঝুক। যোগু মোড়লের বাড়ি। দুপুরের রোদ এসে পড়েছে। যোগুবাবু তার ঘরের বিছানা পেতে শুয়ে আছে। জ্বরে তার গা পুড়ে যাচ্ছে, মাঝে মধ্যে প্রলাপ বকছেন। ঘরের ভেতরে জয়ার মীরা ফিসফিস করে কথা বলছে। বাবা তো বিছানা ছেড়ে উঠতেই পারছে না। বাবাকে আমি কাল রাতে পুরানো সিন্দুকটা খুলতে দেখেছি, ওটা সেদিন আমরা খালি দেখেছি, কিন্তু আমার মন বলছে ওটার মধ্যে বাবা নিশ্চয় নতুন কিছু রেখেছে। চলো মা, এটাই সুযোগ। বাবার সেই বড় সিন্দুকটার চাবি তো বাবার বালিশের নিচেই থাকে। আস্তে কথা বল মুখপুরি, যদি ওই মিনসে দেখে যায়। কিন্তু আমারও মনে হচ্ছে আজই কাজটা করতে হবে। আমারও মনে হয় তোর বাবা আবারও দামি কিছু রেখেছে ওই সিন্ধুকে চারু ছোটবেলায় সেই দামি কাপড়গুলো এখনো হয়তো আছে, ওগুলো তো আর কোনো কাজে লাগবে না। চারু তো এখন রাজরানী, ওসব পুরনো ন্যাকড়া দিয়ে সে কি বা করবে, তাই ওগুলো পেলে আমরা বাজারে বেচে দেব। তুমি ঠিক বলেছ মা, ওগুলো বেচে দিলে আমাদের হাতে কিছু পয়সা আসবে অন্তত। আমি নতুন শাড়ি কিনতে পারবো আর ভালো মন্দ খেতেও পারবো, বাবার ওষুধের খরচাও জোগাড় হবে, তাই না? হ্যাঁ, বাবার জন্য আর মিথ্যে দরদ তোকে দেখাতে হবে না। তবে সে যাই হোক, সবই তো সংসারের জন্য। যা, পা টিপে টিপে গিয়ে চাবিটা নিয়ে আয়। আমি একটু রান্নার কাজ সেরে আসি। উনুনের উপর ভাতের হাঁড়িটা চাপানো রয়েছে, এতক্ষণে বোধহয় পুড়েই গেল। এদিকের কাজ সার তুই, আমি রান্নাঘরে কাজ সেরে আসছি। চাবিটা চুরি করে রাখ, পরে সময় করে দুই মা মেয়ে মিলে সিন্ধুকের ভেতর থেকে তোর বাবার লুকিয়ে রাখা সব কিছু হাতিয়ে নেব। এরপর মীরা খুব সাবধানে পা ফেলে যোগুবাবুর শিয়রের কাছে যায়। যোগুবাবু ঘুমের ঘোরে বিড়বিড় করছেন। সারু, মা আমার ফিরে আয়। আয় রে মা সারু, আয় আমার কাছে আয়। মীরা বাবার বালিশের নিচ থেকে চাবির গোছাটা আলতো করে বের করে নেয়। তার হাত কাঁপছে, কিন্তু লোভ তাকে থামতে দেয় না। এটা পেয়ে গেছে চাবি, এবার শুধু সিন্ধুকের ভেতর থেকে মূল্যবান সব জিনিসগুলো বের করে নেওয়া বাকি। কিন্তু মা তো বললো এখন উনুন ঘরে কাজ করছে। যাই, আমি তাহলে চাবির গোছাটা আমার কোমরে লুকিয়ে রেখে বাজার থেকে একটু মুড়ি মুরগি কিনে খেয়ে আসি। বড্ড খিদে পেয়ে গেছে, মায়ের রান্না কখন শেষ হবে কে জানে। আমরা দেরি সহ্য হচ্ছে না, বাজার থেকে বরং কিছু কিনে খেয়ে আসি। তাঁতিপাড়ায় তখন উত্তেজনা চরমে। কালুর উস্কানিতে কয়েকজন তাঁতি তাদের তাঁত বন্ধ করে দিয়েছে। ঠিক সেই সময় ধুলো উড়িয়ে রাজকীয় রথ এসে থামে, কিন্তু রথ থেকে কোনো সৈন্য নামে না, নামে শুধুমাত্র চারুলতা। চারুকে দেখে তাঁতিরা থমকে যায়। কালু ভিড়ের পেছনে লুকিয়ে পড়ে। যুবরানী মা, আপনি এখানে? আমি খবর পেলাম
আমার ভাইরা নাকি বিপদে পড়েছে, তাদের নাকি শরীরে জ্বালা হচ্ছে, মনে ভয় ঢুকছে, তাই আমি নিজে এলাম দেখতে। মা, আপনি তো জানেন নে, এই সুতোয় অভিশাপ লেগেছে। বিদেশি এক ব্যাপারী এসেছিলেন, রত্নগরের রানী এই সুতো অর্জন করেছেন। আমরা গরিব মানুষ মা, আমরা অভিশাপ নিয়ে বাঁচবো কি করে? হরিপদ কাকা, আপনারা হয়তো জানেন না, আমার পালিত বাবা যোগুবাবু সে একজন বণিক ব্যবসায়ী। ছোটবেলা থেকে আমি যখন আমার সেই বাবার সাথে হাটে যেতাম, তখন আমি দেখেছি ভালো জিনিসের পেছনে মন্দ কথা রটাতে লোকে কিভাবে হুমড়ি খেয়ে থাকে। তাই আমার এখনো মনে হচ্ছে আমাদের হেমরাজ্যের মূল্যবান রেশম সুতো এবং এই সুতোর তৈরি কাপড়ের পেছনে মন্দ কথা রটানো হচ্ছে। আপনারা বলুন তো, আমরা কখনো আপনাদেরকে ঠকিয়েছি? হ্যাঁ, এই কথা ঠিকই, রানী মধুবালা চক্রান্তে আপনাদেরকে আপনাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে আমাদের কিছুটা সময় লেগে গিয়েছে। তাই বলে আপনাদের কি কখনো ঠকানো হয়েছে নাকি? না মা, তা কখনো করিনি। আমরা তো তোমাকে বিশ্বাস করতাম গো। তবে আজ কেন বিশ্বাস করছেন না? শুনুন, যে ব্যাপারী আপনাদের ভয় দেখাচ্ছে সে কি আপনাদের সুতোর কোনো দোষ দেখাতে পেরেছে, নাকি শুধু মুখের কথায় আপনারা ভয় পাচ্ছেন? চারু এগিয়ে গিয়ে তাঁতের মাকু বা সুতো পেঁচানো কুণ্ডলিটা হাতে তুলে নেয়। তারপর সেই মাকু নিজের গালে কপালে আলতো করে ছোঁয়ায়। দেখুন, আমি এই রাজ্যের যুবরানী, আমি এই সুতো ছুলাম, কই আমার তো কোনো জ্বালা করছে না, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। এই তো যুবরানী তো দিব্যি সুস্থ আছেন। এগুলো কোনো অভিশাপ নয়, এগুলো হলো ষড়যন্ত্র। রত্নগরের রানী রূপমঞ্জরি চাইছেন আপনারা ভয় পেয়ে কম দামে তাকে সব সুতো বেচে দিন। তিনি জানেন হেমরাজ্যের সুতো পৃথিবীর সেরা, তাই তিনি সোজা পথে না পেরে মিথ্যের আশ্রয় নিচ্ছেন। আপনারা কি বোকা? আপনারা কি নিজের পরিশ্রমের ফল ওই ধূর্ত রানীর হাতে তুলে দেবেন? কাল থেকে এই কষ্ট করে এই তাঁতিদের সামনে কত বক বক করে তাদের মনটা আমি আমার দিকে ঘুরিয়ে নিলাম। এই যুবরানী চারুলতা এখানে এসে সব বন্ধ করে দিল। না না, এত সহজে হার মানলে চলবে না, তাঁতিদেরকে আমার কথাতে ভোলাতেই হবে। এরপর কালু বীরের পেছন থেকে চিৎকার করে গলা পাল্টে বলে ওঠে, কিন্তু যুবরানী, আগুনের ধোয়া তো আর এমনি এমনি ওঠে না, নিশ্চয় কিছু না কিছু আছে। কে কে কথা বললো? সামনে এসো, সাহস থাকলে সামনে এসে কথা বলো। কালু ভয় পেয়ে আরো পেছনে সরে যায়। তাঁতিরা এদিক ওদিক তাকায়, কিন্তু কালুকে আর খুঁজে পাওয়া যায় না। শুনুন আমার তাঁতি ভাইরা, আমার বাবা যোগুমরুল বলতেন, নিজের জিনিসের কদর নিজে না করলে বাইরের লোক সেটাকে আবর্জনা ভাবে। আপনারা আপনাদের কাজের সম্মান করুন। আমি কথা দিচ্ছি, আপনার সুতোর সঠিক দাম আপনারা পাবেন। আর যদি কেউ গোপনে আপনার কাছে এসে সুতো কিনতে চায়, তাকে ধরে আমার কাছে নিয়ে আসবেন। মনে রাখবেন, নিজেদের কখনো ছোট মনে করবেন না। সবসময় এই কথাটা ভাববেন, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা ভীরু নই। চারুর কথায় তাঁতিদের মনে যেন বিদ্যুৎ খেলে যায়। তাদের ঝিমিয়ে পড়া মনোবল আবার জেগে ওঠে। জয় যুবরানী চারুলতা জয়। চারুলতার জয় জয়কার ধ্বনিতে এলাকা মুখর হয়ে ওঠে। বিকেল বেলা মীরা চাবিটা লুকিয়ে শাড়ির আঁচলে বেঁধে ঘর থেকে বেরিয়েছিল। বাজারে যাওয়ার পথে ভ্যাবলার সাথে তার দেখা। মীরাকে দেখে সে লাফিয়ে ওঠে। আরে ও মীরা, কোথায় চললে গা গটগট করে? আজ তো তোমাকে রানীর মতো লাগছে না, কেমন চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছ। সবসময় পেছনে লাগবে না তো, আমি একটু বাজারে যাচ্ছি, দরকার আছে। দরকার তো থাকবেই গো, কিন্তু কিন্তু আমার কথাটা কি ভেবে দেখলে? ওই যে বললাম, আমরাও একটা খাবারের দোকান দেবো, ক্যাবলা আর মীরার মতো গো। মীরা নাক সিটকে জবাব দেয়, ছি, আবার এক কথা, আমি বলেছি না আমি তেল কালি মারতে পারবো না, আমার দ্বারা ওসব হবে না। ভ্যাবলা এবার চালাকি করে বলতে থাকে, আরে তোমাকে কে বললো তেল মারতে? তুমি হবে দোকানের মাল কিনবো, তুমি শুধু গদিতে বসে পয়সা গুনবে আর হুকুম করবে, বলবা এই ভাবলা ওদিকে সব ভাজো, এই ভাবলা খদ্দেরের জল দাও। বাবু তো একবার তোমার হাতে কত টাকা আসবে গো, তুমি তখন ইচ্ছে মতো গয়না কিনতে পারবে,
মীরার মন আর চোখ লোভে চকচক করে উঠল। সত্যি বলছো? আমি বসে শুধু টাকা গুনবো আর তুমি সব কাজ করবে? আরে 100 বার সত্যি। আমি তোমার গোলাম হয়ে থাকবো, শুধু তুমি একবার হ্যাঁ বলো। কেবলার দোকানের চেয়েও বড় দোকান হবে আমাদের। নাম দেব মহারানীর ভোজনালয়। কেমন হবে গো? নামটা মন্দ বলনি। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। তবে আগে আমাকে কিছু টাকা জোগাড় করতে দাও। আমার কাছে একটা কাজ আছে, সেটা শেষ করে আমি তোমার সাথে কথা বলবো। টাকা? কিসের টাকা গো? যে তুমি বুঝবে না, সরো তো, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর মীরা দ্রুত পায়ে বাজারের দিকে চলে যায়। ভ্যাবলা তার দিকে তাকিয়ে, মীরা আবার কোনো ফোন দিয়ে আসছে না? রাত হয়েছে। গুপ্তচর কালো ফিরে এসেছে, তার মুখ শুকনো। রানী রূপমঞ্জরি ক্রোধে ফেটে পড়েন। ব্যর্থ? তুই ব্যর্থ হয়ে ফিরে এসেছিস? আমি তোকে পাঠিয়েছিলাম আগুন লাগাতে, আর তুই লেজ গুটিয়ে চলে এলি। মহারানী মাফ করবেন, কিন্তু ওই চারুলতা মেয়েটি সাধারণ নয়। সে কোনো জাদু মন্ত্র জানে না, কিন্তু তার কথায় জাদু আছে। সে তাঁতিদের এমন ভাবে বোঝালো যে তারা এখন আপনার নাম শুনলেই খেতে যাচ্ছে। সে নিজের সুতো ছুঁয়ে প্রমাণ করে দিল যে কোনো অভিশাপ নেই। চারুলতার কথায় জানতে পারলাম সে নাকি বণিকের মেয়ে, যোগু মোড়ল নামে এক বণিকের মেয়ে। যোগু মোড়লের মেয়ে? বণিকের রক্ত তার গায়ে? সে ব্যবসার মার প্যাচ ভালোই বোঝে দেখছি। ঠিক আছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো বাঁকাতেই হবে। মহারানী, এখন আমরা কি করব? ওদের শর্ত কি মেনে নেব? না, রূপমঞ্জুরি হারতে শেখেনি। ওরা বাণিজ্যের পথ বন্ধ করতে চাইছে, ঠিক আছে। কাল থেকে রত্নগড়ের সীমানায় হেমরাজের কোনো কাঁচামাল ঢুকতে দিবি না। ওদের সুতো বানাতে যে বিশেষ রং আর রাসায়নিক লাগে, সেটা তো আমাদের রাজ্য দিয়ে যায়। আমি সেই রাস্তা বন্ধ করে দেব। দেখব রং ছাড়া ওরা রঙিন কাপড় কি করে বানায়। চালান বন্ধ করে দেব আমি। ওদের হাতে মারবো আমি। এই পর্বে যোগু মোড়লের বণিক সত্তা, চারুর বাস্তব বুদ্ধি, জয়া মীরার লোভ এবং রানী রূপমঞ্জরির অর্থনৈতিক অবরোধের পরিকল্পনা ফুটিয়ে তোলা হয়েছে। পরবর্তী পর্বে কি জয়া আর মীরা ধরা পড়ে যাবে এবং চারু কি রানী রূপমঞ্জরির নতুন চালের মোকাবেলা করতে পারবে? জানতে হলে চারুলতা গল্পের পরবর্তী পর্বটি দেখতে থাকুন। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।